বন্ধুরা, বিয়ের পর বউয়ের জীবন পর্ব ৫-এ আমরা দেখেছি যে রিঙ্কি লুকিয়ে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে যায় বলে বাড়ির সকলে মিলে শেষ পর্যন্ত বিপাশাকেই দোষারোপ করে। তাই বিপাশা তার মেয়ের উপর খুবই কড়াভাবে নজর রাখতে শুরু করে। সেই সাথে মেয়েকে খুশি করার জন্য বিপাশা বাড়িতেই ফুচকা বানাবে বলে বাজারে কিছু জিনিস কিনতে চলে যায়। আর সেখানে গিয়ে তার সুপ্রীতির সঙ্গে দেখা হয়। আর সুপ্রীতি বিপাশাকে বলে সে মনোজের সঙ্গে বিপাশাকে দেখা করাতে নিয়ে যাবে। আর বাজার থেকে বাড়ি ফিরে আসার সময় বিপাশা তার ছেলের বন্ধু বান্ধবদের সিগারেট খেতে দেখতে পায়। আর সে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে তার ছেলেকে বোঝানোর জন্য। এরপর পরের পর্ব। রাহুল, তুই দরজা খুলছিস না কেন বাবা? দরজা খোল, তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। রাহুল, তুই কি করছিস? আমি এতক্ষণ ধরে চিৎকার করছি, তুই কি শুনতে পাচ্ছিস না? এমন সময় সেখানে বিপাশার শাশুড়ি মা এসে বলে, আরে এত চিৎকার করছো কেন? বাড়িতে কি তোমার জন্য শান্তিতে থাকা যাবে না? তোমার ছেলে এখন তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাই তুমি এখন এখান থেকে চলে যাও, সেটাই ভালো হবে। মানে কি বলতে চাইছেন আপনি? আমার ছেলে আমার সঙ্গে কথা বলবে না কেন? আমার ওর সঙ্গে কিছু দরকারি কথা আছে, কিন্তু ও কিছুতেই দরজা খুলছে না। ওর কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না মা। আরে তোমার ছেলে দরজা খুলবে কিভাবে? ও বাড়িতে থাকবে, তারপর তো দরজা খুলবে। ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে বলছিল, তাই জন্য আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। তোমাকে তো অনেকবার করে বললো বাইরে যাওয়ার কথা, তুমি তো যেতে দিলে না। ছেলেটাকে জোর করে পড়তে বসালে, তাই তুমি বাজারে চলে যাওয়ার পর আমি ওকে ওর বন্ধুর বাড়িতে যেতে বলেছি। আপনি এটা কেন করলেন? আপনি জানেন না আজকালকার ছেলে মেয়েরা বাবা মায়ের চোখের আড়াল হলেই উল্টোপাল্টা কাজকর্ম করে বসে থাকে, তাও আবার এমন সময় আপনি ওকে বাইরে যেতে দিলেন। এখন ওর বাবা যদি জানতে পারে তাহলে তো আমাকেই বকবে। কেন, আমার নাতির উপর আমার কি কোনো অধিকার নেই? আমার নাতি আমাকে বড় মুখ করে বলল একটু বন্ধুদের সঙ্গে মজা করতে যাবে, তাই আমি ওকে কেন যেতে দেব না? আর তাছাড়া তুমি তো তোমার মেয়েকে সামলাতে পারলে না, এখন আবার তোমার ছেলেকে তুমি কি পাঠ পড়াবে? তাছাড়া ছেলেরা একভাবে বাড়িতে বসে থাকতে পারে না, একটু বাইরে যাবে, বন্ধুদের সঙ্গে ঘুরবে ফিরবে, মাইন্ড ফ্রেশ হবে, তারপর আবার মন দিয়ে পড়াশোনা করতে পারবে। অন্যদিকে রাহুল তখনও পর্যন্ত তার বন্ধুদের সঙ্গে বাইরেই থাকে। আরে রাহুল, বললাম না তোর মা অনেক আগেই চলে গেছে, তোর মা দ্বিতীয়বার ফিরে আসবে না। তুই তোর মাকে এত ভয় পাস না? বাপরে বাপ, তোর মা অনেকক্ষণ আগেই চলে গেছে, আর তুই ভয়ের চোটে এখনো পর্যন্ত দোকানের পেছনে লুকিয়ে আছিস। থ্যাংক গড যে আমার মা চলে গেছে। উফ, আমার তো প্রচন্ড ভয় করছিল আমার মা যদি আমাকে সিগারেট খেতে দেখে ফেলতো না, তাহলে একেবারে সর্বনাশ হয়ে যেত। আরে নে নে, সিগারেট খা, কয়েকটা টান মার, দেখবি এমনি সব ভয় পালিয়ে যাবে। আর তাছাড়া মাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি আমার মাকে আগে প্রচুর ভয় পেতাম, কিন্তু একদিন আমি নেশার ঘুরেছিলাম আর আমার মা আমাকে অনেক বিরক্ত করছিল, তখন আমি মাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। তারপর থেকে আমার মা লাইন এসে গেছে, এখন আমাকে কোনো কথা বলার আগে দুবার চিন্তা করে। এভাবেই রাহুল তার বন্ধুদের সঙ্গে আবার সিগারেট খেতে ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক এমন সময় সেই রাস্তার উপর দিয়ে বিপাশার ননদ রূপালী নিজের বাপের বাড়ির দিকেই যাচ্ছিল। আর ঠিক তখনই গাড়ির মধ্যে থেকে রূপালী তার দাদা ছেলে রাহুলকে বন্ধুদের সঙ্গে সিগারেট খেতে দেখতে পায়। আর যা দেখে রূপালী প্রচন্ড পরিমাণে অবাক হয়। সেই সাথে রূপালী মনে মনে খুবই খুশি হয়। আর রূপালীর সঙ্গে সঙ্গে তার গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, এই যে ড্রাইভার, একটু গাড়িটা থামাও তো, 2 মিনিটের জন্য দাঁড়াও, আমি জাস্ট একটা ফটো তুলবো। এই ফটোটা তোলা ভীষণ প্রয়োজন, প্রমাণ হিসেবে কিছু তো রাখা দরকার। এই বলে রূপালী ব্যাগ থেকে ফোন বের করে গাড়ির মধ্যে বসেই রাহুলের সিগারেট খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে। আর খুশি মনে সে আবার নিজের বাপের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে বিপাশা তার মেয়ের মন ভালো করার জন্য নিজের হাতে খুব ভালো করে ফুচকা তৈরি করে আর রিঙ্কিকে ফুচকা খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। কি হলো মা, তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এলে কেন? কি ব্যাপার, তুমি হঠাৎ করে আজকে বাড়িতে ফুচকা বানালে? কোন খুশিতে শুনি? আমি তোমার জন্য ফুচকা বানিয়েছি রিঙ্কি, কারণ আমি জানি আমার মেয়ের মন এখনো খারাপ, আর আমার মেয়ের মন ভালো করার জন্য আমি ফুচকা বানিয়েছি। এখানে 2 রকমের ফুচকা আছে, মিষ্টি ফুচকা আর টক ফুচকা। আমি জানি তুমি এই 2 রকমের ফুচকা খেতেই ভালোবাসো। মা, তুমি কি ভেবেছো আমার মন খারাপ বলে তুমি আমাকে ফুচকা খাওয়াবে আর আমার মন ভালো হয়ে যাবে? তুমি ফুচকা খাইয়ে আমাকে পটিয়ে নেবে? তুমি যাই করো না কেন আমাকে কিছুতেই পটাতে পারবে না। তুমি আমাকে আমার মতো কেন ছেড়ে দিচ্ছ না? আমার স্পেস চাই, আমি একা একা থাকতে চাই। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে কেন পটাতে যাব রিঙ্কি? আমি তোমার মা, আর তুমি মন খারাপ করে বসে থাকলে আমার কি ভালো লাগবে? আমি তো শুধু চাই তুমি হাসি খুশি থাকো, ঠিক যেমন আগের মতো তুমি হেসে খেলে বেড়াতে, সেরকম। ও, তুমি তাহলে চাও আমি হাসি খুশি থাকি, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার ফোনটা দাও। তোমার ফোনটা আমার ভীষণ দরকার, আমাকে ফোন দিলেই আমি হাসি খুশি থাকবো। কি হলো, দাও।
না রিঙ্কি, আমি তোমাকে ফোন দিতে পারবো না। তুমি ফোন ছাড়া অন্য যা কিছু চাইবে আমি তোমাকে দেব, কারণ তোমার বাবা তোমার হাতে ফোন দিতে বারণ করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ধারে কাছেও আসবে না বলে দিলাম। আমাকে যখন ফোন দেবে না তখন আমাকে কোনো কথাও বলতে আসবে না। আমি তোমার কোনো কথা শুনবো না, আর আমি কোনো ফুচকাও খাবো না। আমি গেলাম এখান থেকে। এই বলে রিঙ্কি রাগ করে নিজের ঘরে চলে যায়। রিঙ্কি শোনবা, রিঙ্কি এরকম করিস না। এত কষ্ট করে আমি তোর জন্য ফুচকা বানিয়েছি, কয়েকটা অন্তত খা রিঙ্কি। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর বিপাশা তাড়াতাড়ি করে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে বিপাশা তার একমাত্র ননদ রূপালীকে দেখতে পায়। আরে রূপালী, তুমি কেমন আছো বলো? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আর আমিও খুব ভালো আছি। ভাবলাম অনেকদিন বাপের বাড়িতে আসিনি, তাই কিছুদিনের জন্য ঘুরতে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। এমনিও বাবা মা সবসময় তোমার কথা মনে করে। এসো ভেতরে এসো। এই বলে বিপাশা তার ননদকে বাড়ির মধ্যে নিয়ে আসে আর তাকে বসতে বলে। তখন মালতী দেবী তার মেয়েকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তুই এসেছিস মা, তোকে কতদিন দেখিনি। ইস, আমার একমাত্র মেয়েটা কত রোগা হয়ে গেছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। বাড়িতে নিশ্চয়ই খুবই কাজকর্ম করতে হয় তাই না? নিশ্চয়ই তোর ওই শয়তান শাশুড়ি তোকে শান্তিতে থাকতে দেয় না, তোকে দিন রাত খাটায়, তাই তো? হ্যাঁ মা, আমার ড্রামাবাজ শাশুড়ির কথা আর বলো না। সারাদিন আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে দেখা করছি, এসবই নজর রাখে। একটু শান্তিতে আমাকে থাকতেও দেয় না। তার উপর আমার ছেলেটাকেও এখন হাত করে নিয়েছে। আমার ছেলে তো এখন আমার কথা শোনেই না। ঠাম্মি ঠাম্মি করে মাথা খারাপ। ঠাম্মি যা বলে আমার ছেলে তাই শোনে। বুড়িটা পুরোপুরি আমার ছেলেটাকে কন্ট্রোল করছে। না না, এটা কিন্তু একদমই ঠিক নয়। ওটা তোর একমাত্র ছেলে, তোর ছেলেকে তুই কন্ট্রোল করবি, ওই বুড়ি কেন কন্ট্রোল করবে? একদমই না। যে কোনো উপায়ে নিজের ছেলের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আয়। তোর ছেলেকে তুই মানুষ করবি নাকি তোর শাশুড়ি মানুষ করবে? আর তুইও বা বাড়ির কাজকর্ম করিস কেন? ওই বুড়িকে দিয়ে কাজ করাতে পারিস না? তুমি কি আমাকে কম মনে করেছো মা? আমিও তোমার মেয়ে, আর আমার নাম হলো রূপালী। আমি তো সবসময় আমাকে যাতে কাজকর্ম করতে না হয় সেই জন্য বুড়ির সামনে নাটক করি, আর বুড়িকে দিয়ে আমি বেশিরভাগ কাজ করাই। আমি একটা কাজ করলে বুড়িকে 10টা কাজ করাই। আমাকে এত বোকা ভেবো না তুমি। একদম একদম, এটাই করা উচিত। কারোর সামনে কিছুতেই মাথা নত করবি না, ঠিক আছে? শ্বশুর বাড়িতে সবাইকে দাবিয়ে রাখার চেষ্টা করবি। একবার যদি কারোর সামনে মাথা নত করেছিস তাহলে কিন্তু তোকে সারা জীবন মাথা নত করে চলতে হবে। আর বৌমা, তুমি এখানে বসে বসে আমাদের কথা কি শুনছো? যাও, আমার মেয়ের জন্য চা জল খাবার বানিয়ে নিয়ে এসো। এটাও কি তোমাকে বলে দিতে হবে? না না মা, এই তো আমি এখনই যাচ্ছি, আপনারা গল্প করুন। এই বলে বিপাশা রান্নাঘরে চলে যায়, আর সে তাড়াতাড়ি করে তার ননদের জন্য চা এবং কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসে। রূপালী এবং তার মা চা ও স্ন্যাক্স খেতে খেতে আবার গল্প শুরু করে। এই যে বৌমা, তুমি রাত্রিবেলা কি রান্না করবে বলে ঠিক করেছো? আজকে তো আমার মেয়ে এসেছে, ভালো মন্দ কিছু অবশ্যই রান্না করতে হবে। হ্যাঁ মা, আজকে আমি ভাবছি পরোটা আর চিকেন কষা বানাবো। আমি ময়দাও মেখে ফেলেছি। না না, আমার মেয়ে ওসব পরোটা খেতে ভালোবাসে না। রূপালী, তুই কি খেতে চাস বলে দে মা, আমার মেয়ে যা খেতে চাইবে আজকে তাই রান্না হবে। এমন সময় সঞ্জয় অফিস থেকে বাড়িতে ফিরে আসে, আর সঞ্জয়কে দেখে রূপালী খুবই খুশি হয়। এই তো দাদাও চলে এসেছে। কিরে দাদা, তোর কি খবর? কাজকর্ম সব ভালো চলছে তো? হ্যাঁ রে বোন, ভালো আছি। আর বাকি সব ঠিক আছে তো? তুই বল, এতদিন পর তাহলে আমাদের কথা তোর মনে পড়েছে? আমি তো তোকে বারবার বলেছি মাসে অন্তত একবার করে আমাদের বাড়ি থেকে ঘুরে যাবি, তাহলে আমাদেরও ভালো লাগবে। না না দাদা, আমার তো প্রত্যেক মাসে বাপের বাড়িতে আসার সময় নেই। আমারও তো ঘর সংসার আছে, বাড়িতে কাজকর্ম থাকে, সারাদিন সংসারের কাজকর্ম, তার উপর আমার ছেলের দেখাশোনা করা। একটা মাত্র ছেলে আমার, ওর পড়াশোনার দায়িত্ব সব আমার উপরেই থাকে। আর আজকালকার বাচ্চাদের তো খুব ভালো মতোই খেয়াল রাখতে হয়, তা না হলে ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি বিগড়ে যায়। ছেলে মেয়েদের ঠিকঠাক ভাবে মানুষ করতে হলে আগে মাকে ঠিক থাকতে হবে। হ্যাঁ, এই তো আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। যেসব ছেলে মেয়েদের মায়েরা ঠিক থাকে না তাদের বাচ্চারাও একেবারে বিগড়ে যায়। আচ্ছা বৌদি, তোমার ছেলে মেয়ে দুটো কোথায়? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। বাড়িতে আছে নাকি বাইরে ঘুরতে বেরিয়েছে? না না, রিঙ্কি তো ওর রুমে আছে, পড়াশোনা করছে। আর রাহুল কিছুক্ষণ আগেই বাইরে গেছে, ওর বন্ধুর বাড়িতে গেছে বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে। চলে আসবে বোধহয় এখনই। ও আচ্ছা, তোমার ছেলে তাহলে বন্ধুর বাড়িতে গেছে। আচ্ছা দাদা, তাহলে এই ফটোটা দেখতো। আমি যখন বাড়িতে আসছিলাম তখন রাস্তায় তোমার ছেলেকে দেখতে পেয়েছি। ভাবলাম একটা ফটো তুলে নিয়ে আসি, তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। বৌদি, ভালো করে দেখে নাও, তোমার ছেলে বন্ধুর বাড়িতে আছে নাকি অন্য কোথাও আছে।
রূপালীর ফোনে রাহুলের সিগারেট খাওয়ার ফটো দেখে সঞ্জয় এবং বিপাশা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর সঞ্জয় প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, বিপাশা, তোমার ছেলে তাহলে এখন বাইরে বেরিয়ে সিগারেট খাওয়া শুরু করেছে, আর তুমি এদিকে বাড়িতে বসে বসে বলছো তোমার ছেলে বন্ধুর বাড়িতে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। আমি ওকে বাড়িতেই থাকতে বলেছিলাম। ও আমাকে বারবার বাইরে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি ওকে বাইরে যেতে দেইনি। আমি ওকে বাড়িতে থেকেই পড়াশোনা করতে বলেছি, কিন্তু মাই তো ওকে বাইরে। আমি আবার কি করলাম? তুমি আবার তোমাদের মা ছেলের মাঝখানে আমাকে টানছো কেন? এখন তুমি ফেসে গেছো, সেই জন্য সব দোষ আমার ঘাড়ে চাপাবে? আমার মেয়ে একটু আগে ঠিক কথাই বলছিল, যেসব বাচ্চাদের মায়েরা ঠিক থাকে না তাদের বাচ্চারা একেবারে বরবাদ হয়ে যায়। শোন সঞ্জয়, তোর বউয়ের দ্বারা কিছু হবে না। যে নিজের মেয়েকে সামলাতে পারছে না, সে আবার ছেলেকে কি সামলাবে? তুই এখনই রাহুলকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আয়, আর আজকে থেকে আমি আমার নাতির দায়িত্ব নেব। তোর বউয়ের দ্বারা এসব হবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই দুকড়ি মহিলার দ্বারা কোনো কাজ হবে না। ফালতু মহিলা একটা, কোনো দায়িত্ববোধ বলে জিনিস নেই। আমি এখনই রাহুলকে বাড়িতে নিয়ে আসছি। এভাবে সঞ্জয় বিপাশাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আর বিপাশাকে মন খারাপ করে বসে থাকতে দেখে রূপালী এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। বৌদি, তুমি আমার জন্য আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হ্যাঁ হাক্কা নুডলস বানাবে। ওকে, তুমি এখনই রান্নাঘরে চলে যাও, কারণ রাত্রিবেলা আমার একটু তাড়াতাড়ি ডিনার করার অভ্যাস। কারণ আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। 8টার মধ্যে কিন্তু ডিনার রেডি চাই। ওকে? হ্যাঁ ঠিক আছে, আমি এখনই তোমার খাবার রেডি করে দিচ্ছি। এই বলে বিপাশা রান্নাঘরে চলে যায় আর তার ননদের জন্য রান্না বান্না করতে শুরু করে। এমন সময় রান্নাঘরে বিপাশার শ্বশুর মশাই রমেশ বাবু আসে। বৌমা, আমি তোমাকে কতবার বলেছি তুমি সবসময় মুখ বুঝে এদের কথা শুনবে না, তুমি পাল্টে জবাব দিতে শেখো। তুমি কেন সবসময় এদের কথা শুনে চলো বলো তো? এছাড়া আমি আর কি করব বাবা? ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করে এসেছি। আমি কোনোদিনও ভাবিনি আমারও একদিন বিয়ে হবে আর আমার দুটো ছেলে মেয়ে থাকবে। এখন যখন আমার কাছে সবকিছু আছে, আমি এত সুখে আছি, আমি আমার জীবনটাকে এখন নষ্ট করতে চাই না। কারণ এখন যদি এরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমার সৎ মা আমাকে কিছুতেই বাড়িতে জায়গা দেবে না। আমি চাইলেও তো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না বাবা। কেন? তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? তোমাকে কে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর মতো সাহস কারো নেই। তুমি অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। যেটা ঠিক সেটাকে ঠিক বলতে শিখবে, আর যে ভুল করবে সেই ভুলটা অন্য কাউকে ধরিয়ে দেবে। বুঝেছো? এমন সময় হঠাৎ করে সেখানে মালতী দেবী এসে বলে, কি গো, তুমি এই সময় রান্নাঘরে কি করছো? ও বুঝেছি, বৌমার হাতে হাতে হেল্প করতে এসেছো। কই, আমি তো যখন রান্না বান্না করতাম তুমি তো কখনো সামান্য সবজি কাটার জন্য রান্নাঘরে আসতে না, আর এখন বৌমার কাজে হেল্প করতে এসেছো? হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছো। আমি তোমাকে হেল্প করতে এসেছি, ঠিক যেমন তুমি তোমার ছেলেকে হেল্প করো তোমার ছেলের সংসার ভাঙার জন্য। মানে তুমি বলতে কি চাইছো আমি আমার ছেলের সংসার ভাঙার চেষ্টা করি? কি দেখে মনে হলো তোমার এরকম? আমি যা বলেছি একদম ঠিকই বলেছি। তুমি 1 নম্বরের ঝগড়াটে ফালতু মহিলা। তুমি তোমার মেয়ে আর বৌমার মধ্যে ভেদাভেদ করো। এদিকে নিজের মেয়েকে বলছো শাশুড়ি মাকে দিয়ে কাজ করাতে, আর ওদিকে তো সারাদিন বসে বসে আরাম করো। তুমি তো কখনো তোমার বৌমার হাতে হাতে সাহায্যও করো না। আসলে তুমি তোমার বৌমাকে তো দু চোখে সহ্য করতেই পারো না। বাবা, আপনি এসব কি বলছেন? প্লিজ আপনি মাকে এভাবে উল্টোপাল্টা কথা বলবেন না। আপনারা যান এখান থেকে, আমি আমার কাজ একা একা করতে পারি। একদম ভালো সাজার নাটক করবে না বলে দিলাম। আমার স্বামীকে তুমি আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছ, যাতে আমার স্বামী তোমার হয়ে আমার সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। ঠিক যেমন তুমি সবসময় তোমার ছেলেকে তোমার বৌমার বিরুদ্ধে উস্কানি দাও, তোমার ছেলের কানে বিষ ঢালো, আর সেই জন্যই তো তোমার ছেলে সবসময় তোমার বৌমার সঙ্গে ঝগড়া করে। আমি যা করি ঠিক করি। আমার এই মেয়েটাকে একদমই পছন্দ নয়। আমার ছেলেটাও এই মেয়েটাকে নিয়ে খুশি নেই। এমনকি আমার নাতি নাতনিও একে পছন্দ করে না। জানি না কবে আমার বাড়ি থেকে বিদায় হবে, তারপর আমি একটু শান্তিতে থাকতে পারবো। এভাবে রাগে গজগজ করতে করতে মালতী দেবী সেখান থেকে চলে যায়। আর বিপাশা মন খারাপ করে আবার রান্নার কাজ শুরু করে। এমন সময় হঠাৎ করে বিপাশাকে সুপ্রীতি ফোন করে। হ্যালো বিপাশা, কেমন আছো? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কালকে সকাল 10টার সময় তুমি বাড়ি থেকে বেরিয়ে তোমার বাড়ি থেকে কিছুটা দূরে আমার জন্য গিয়ে অপেক্ষা করবে। আমি তোমাকে পিক করে নেব। কালকে আমরা মনোজের সঙ্গে দেখা করতে যাব। ওকে? বাড়িতে জানিয়ে দেবে তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবে না। তুমি বাড়িতে কিছু একটা বাহানা করে কালকে অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বলে সুপ্রীতি ফোন রেখে দেয়। আর সুপ্রীতির কথা শুনে বিপাশা যেমন খুশি হয় তেমনই মনে মনে একটু চিন্তায় পড়ে। ফাইনালি তাহলে মনোজের সঙ্গে আমার দেখা হবে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাড়ির বাইরে কিভাবে থাকবো? বাড়িতে আমি কি অজুহাত দেখাবো? তবে যাই হোক না কেন, আমি এবার মনোজের সঙ্গে দেখা করেই ছাড়বো। বন্ধুরা, আজকের জন্য এতটাই। এর পরের পর্বে বিপাশার সাথে সত্যিই কি মনোজের দেখা হবে? এতদিন পর বিপাশা কি তাহলে তার পুরানো ভালোবাসা ফিরে পাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।
স্বপ্না তার স্বামী রতন এবং শাশুড়ি মা তানি দেবীর সঙ্গে সোহাগপুর নামক এক গ্রামে বাস করে। স্বপ্না গ্রামের বাজারে মুরগির মাংস বিক্রি করে সংসার চালায়। তার দোকানে খুব ভালো এবং ফ্রেশ মুরগি পাওয়া যায় বলে গ্রামের লোকেরা সবসময় তার দোকান থেকেই মুরগি কিনে নিয়ে যায়। গ্রামে যে কোনো বিয়ে বাড়ি হোক কিংবা জন্মদিন বাড়ি, সেখানে স্বপ্নার দোকানের মুরগির মাংস ছাড়া সেই অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। একদিন সকালবেলা, বৌমা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তোমার মুরগিগুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ উঠছি, অনেক সকাল হয়ে গেল। যাই, মুরগিগুলোকে দানা খাওয়াতে হবে, ওদেরকে বেঁধে ঝুড়িতে ভরে বাজারে নিয়ে যেতে হবে, আজকে অনেকগুলো অর্ডার আছে। এই বলে স্বপ্না মুরগির ফার্মে চলে যায়। সে তার পোষা মুরগিগুলোকে পেট ভরে দানা খাওয়ায় এবং তার মধ্যে থেকে বেশ কয়েকটা মোটাসোটা মুরগিকে ঝুড়িতে ভরে দেয়। স্বপ্না মুরগির দোকানের দিকে রওনা দেয়। সে মুরগি বিক্রি করায় তার শাশুড়ি মা বাড়ির সব কাজ দেখাশোনা করত। সে তার বৌমার উপর সাংসারিক কোনো চাপ দিত না। এইভাবেই মুরগি বিক্রি করে যা ইনকাম হতো তাই দিয়েই তাদের দিন কাটতে থাকে। একদিন স্বপ্না মুরগি বিক্রি করছে, সেই সময় একটা বাচ্চা মেয়ে টুসি তার দোকানে আসে। দিদি, আমাকে 5 কিলো মুরগির মাংস দাও না। তুই তো বাচ্চা মেয়ে, তুই 5 কিলো মুরগির মাংস নিবি কি করে? তোর বাবা মা কোথায়? তাছাড়া তুই যে 5 কিলো মুরগির মাংস নিবি, তোর কাছে টাকা আছে? হ্যাঁ, আমার মালিক আমাকে মুরগির মাংস কেনার জন্য অনেক টাকা দিয়েছে। তুমি তাড়াতাড়ি আমাকে মাংস দিয়ে দাও, আমি চাই, না হলে মালিক খুব বকাবকি করবে। বাবা, কেমন মালিক রে! এইটুখানি একটা বাচ্চা মেয়েকে মুরগির মাংস কিনতে পাঠিয়ে দিয়েছে, কোনো মায়া দয়া কিচ্ছু নেই। এর সামনে মুরগি কাটবো, দেখতে পারবি কিনা কি জানি। স্বপ্না না চাইতেও টুসির সামনে মুরগির মাংস কাটতে বাধ্য হয়। টুসি মুরগি কাটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনো রকম ভাবে নিজের অস্বস্তি প্রকাশ করতে চায় না। স্বপ্না তাকে মাংস দিয়ে দিলে টুসি তাকে টাকা দিয়ে মাংসর প্যাকেট নিয়ে দৌড়ে চলে যায়। টুসি টাকা ফেরত নিতেও ভুলে যায়। এই মেয়ে, বাকি টাকাটা ফেরত নিয়ে যা, এত টাকা লাগবে না রে। আরে, মাংসের দামটা শুধু দিলেই হবে। কি রে? টুসি স্বপ্নার কোনো কথাই শুনতে পায় না, সে দৌড়ে পালিয়ে যায়। স্বপ্নার দোকানে সব মুরগির মাংস বিক্রি হয়ে গেলে সে বাড়ি ফিরে আসে। সে তার শাশুড়ি মাকে টুসির মাংস কিনতে আসার কথা জানায়। তানি দেবী সেই কথা শুনে খুবই কষ্ট পায়। মানুষের জীবনে কত রকমের কষ্ট আছে, আমরা কি করে বুঝবো বলো? না হলে কি ওইটুখানি একটা দুধের শিশুকে মুরগির মাংস কিনতে হয়? মেয়েটা এখনো পর্যন্ত টাকার হিসাবও শেখেনি। আপনি ঠিকই বলেছেন মা, এই আমাদেরই দেখুন না, আমি বাড়ির বউ হয়ে বাজারে গিয়ে মুরগি কেটে মাংস বিক্রি করছি। আজ থেকে 1 বছর আগেও তো আমাদের এই দুর্দশা ছিল না, বলুন। 1 বছর আগে রতন বাজারের মোড়ে মুরগির মাংস বিক্রি করত। তার দোকানের অনেক সেল থাকায় তাদের আয় উন্নতির কোনো অভাব ছিল না। রতন মুরগির মাংস বিক্রি করে নিজের বাড়িতে একটা পোল্ট্রি ফার্ম তৈরি করে। সেখানে সে হাইব্রিড মুরগির চাষও করে। এইভাবেই সুখ স্বাচ্ছন্দ্যে তাদের দিন কাটতে থাকে। বাজারে রতনের সঙ্গে সঙ্গে পলাশও মুরগির মাংস বিক্রি করত। এই রতনটা মুরগির মাংসের দোকান দেওয়ার পর থেকে আমার দোকানের মুরগির মাংস কেউ কিনতেই চাইছে না, সব লোকেরাই ওর দোকানে ভিড় করছে। এমন চলতে থাকলে তো আমার ব্যবসা মাথায় উঠবে, কিছু একটা করতে হবে আমায়। পলাশ তার দোকানের মাংস বিক্রি করার জন্য কিলো প্রতি মুরগির মাংসের দাম 100 টাকা করে কমিয়ে দেয়। সে ভাবে লোকে কম দাম দেখলে তার দোকান থেকেই মুরগির মাংস কিনতে আসবে, কিন্তু তার ভাবনা এবং বাস্তব এক হয় না। বাজারে এসে লোকেরা সেই রতনের দোকানের মুরগির মাংস কেনার জন্য ভিড় করে। এই দেখে পলাশ একসময় রতনকে বলে, ভাই রতন, তুমি কি তোমার মুরগিগুলোর উপর জাদু টনা করেছো নাকি, যে তোমার দোকানের মুরগির মাংস খেলে লোকে আর কোনোদিনও অন্য দোকান থেকে মাংস কিনছেই না? না না, জাদু টোনা করতে যাবো কেন? আমি তোমার মতো পোকা ধরা মুরগির মাংস তো বিক্রি করি না, তাই সবাই আমার দোকান থেকেই মুরগির মাংস কেনে। তাই তুমি যতই কম দামে মাংস বিক্রি করো না কেন, লোকে তোমার দোকান থেকে মুরগির মাংস কিনবেই না, বুঝেছো? পলাশ রতনের কথা শুনে ভীষণ রেগে যায়। সে কিছুতেই মানতে চায় না যে সে পোকা ধরা মুরগির মাংস বিক্রি করে। রতন আর তার সাথে কোনো রকম কথা বাড়ায় না। তার মাংস বিক্রি করা হয়ে গেলে সে বাড়ি চলে যায়। তোমার দোকানের মাংসের সেল বেশি, তাই তুমি আমায় অনেক কথা শোনাবে জানি, কিন্তু সময় তো একসময় ঘুরবেই চাঁদু, তখন আমি তোমায় দেখাবো মুরগির মাংস বিক্রি করা কাকে বলে। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। একদিন রতন তার ফার্মের মুরগিদের জন্য
শহর থেকে উচ্চমানের খাবার এবং দানা কিনতে যায়। সে তার বউ এবং মাকে জানিয়ে দেয় যে তার ফিরতে অনেক রাত হবে। সেই কারণে স্বপ্না এবং তানি দেবী তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফার্মের সমস্ত মুরগিদের চিৎকারে স্বপ্না এবং তানি দেবীর ঘুম ভেঙে যায়। কি হলো, মুরগিগুলো এরকম চিৎকার করছে কেন? কোনোদিনও তো এই সময় মুরগিরা ডাকে না। যাই গিয়ে দেখি রতন ফিরে আসলো নাকি। কিন্তু এখন তো মুরগিদেরকে দানা খেতে দেবে না। এই বলে স্বপ্না এবং তানি দেবী ঘরের বাইরে বেরিয়ে আসে। তারা দেখে যে তাদের অনেক কষ্টের মুরগির ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। সমস্ত মুরগি সেই আগুনে পুড়ে ভয়াবহ চিৎকার করছে। স্বপ্না দেখে যে রাতের অন্ধকারে পলাশ কিছু লোকজনকে নিয়ে তাদের ফার্মে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। পলাশের একটা গালে লম্বা কাটার দাগ থাকায় তার পলাশকে শনাক্ত করতে অসুবিধা হয় না। মা, সব পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাদের যে করেই হোক আগুন নেভাতেই হবে। স্বপ্না এবং তানি মুরগির ফার্মে বালতি বালতি জল ঢাললেও আগুন কিছুতেই নিভতে চায় না। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মুরগি সহ পুরো ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। তাদের আর কিছুই করার থাকে না। কিছুক্ষণ পর রতন কলকাতা থেকে ফিরে আসে। সে তার কষ্ট করে তৈরি করা ফার্মের কোনো চিহ্নই খুঁজে পায় না। স্বপ্না তাকে পুরো ঘটনা জানায়। রতন কান্নায় ভেঙে পড়ে। রতনের অনেক ক্ষতি হয়ে যাওয়ায় সে আর মুরগির মাংস বিক্রি করতে পারে না। ফলে পলাশের দোকানের মুরগির মাংসের বিক্রি অনেক গুণে বেড়ে যায়। পলাশদা, তুমি এত বড় ক্ষতি কেন করলে? আমার মুরগির ফার্মে আগুন লাগিয়ে তুমি কি পেলে বলো? আমার জীবন সর্বনাশ করে তুমি কি পেলে? এই, একদম বাজে কথা বলবে না। রাতে ফার্মে কিছু উল্টো পাল্টা মুরগিদের ওষুধ খাওয়াতে গেছো, ওখান থেকে তোমার ফার্মের খড় বিচুলিতে আগুন লেগে গেছে হয়তো। যাও গিয়ে দেখবে, যাও। রতন পলাশের কথা শুনে ভীষণ রেগে যায়। সে পলাশের কলার চেপে ধরে। পলাশ কিছুতেই রতনের হাত থেকে নিজেকে ছাড়াতে পারে না। ছাড় বলছি আমায়। বেশ করেছি আমি তোর মুরগির ফার্মে আগুন লাগিয়েছি। মুরগির মাংস বিক্রি করে ঘুচিয়ে দিয়েছে একেবারে। ছাড় আমায়, আর আমি মরে যাবো। ছাড় ছাড় বলছি। রতন পলাশের গলা টিপে ধরায় পলাশ তার মুরগির মাংস কাটার বড় চাকু দিয়ে রতনের এক হাতে বিরাট জোরে কোপ মারে এবং সঙ্গে সঙ্গে রতনের হাত কেটে পড়ে যায়। এই দৃশ্য দেখে বাজারের সকলে ভয়ে সেখান থেকে পালায়। রতন যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। কিছু লোকজন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এই ঘটনা জানায়। পুলিশ বাহিনী এসে রতনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তারা রতনকে হাসপাতালে ভর্তি করে দেয়। এইভাবে রতন সারা জীবনের মতো তার একটা হাত হারিয়ে ফেলে। বেশ কিছুদিন তাদের খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। একদিন, মা, এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে না। আমাদের কিছু একটা করতে হবে, না হলে না খেতে পেয়ে মরে যাব। রতনের চিকিৎসার খরচও তো আছে, বলুন। তুমি কি করবে বলে ভেবেছো বৌমা? আমি ভাবছি গ্রামের অমলবাবুর মুরগির ফার্ম থেকে মুরগি কিনে নিয়ে আসবো, আর মাংসের দোকানটা আমি চালাবো। আমার বিয়ের গহনা বিক্রি করলে মুরগি কেনার টাকা জোগাড় হয়ে যাবে। এইভাবেই স্বপ্না তার স্বামীর মুরগির মাংস বিক্রির দোকান আবার শুরু করে। 1 বছরের মধ্যেই তাদের দোকানে ভালোই মুরগির মাংস বিক্রি হতে থাকে। এখন তাদের জীবনে দুঃখের দিন না থাকলেও পুরানো সেই দিনের কথা তারা কখনোই ভুলতে পারে না। মাঝে মধ্যেই স্বপ্না এবং তানি দেবী তাদের পুরানো দিনের কথা মনে করে দুঃখ পায়। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন স্বপ্না বাজারে মুরগির মাংস বিক্রি করতে যায়। মাংস বিক্রি করা হয়ে গেলে ফেরার সময় সে হঠাৎ করে টুসিকে দেখতে পায়। ওই তো মেয়েটা। হ্যাঁ, আমি ঠিকই চিনেছি, কিন্তু এইটুকু বাচ্চা মেয়ে মদের দোকান থেকে মদ কিনছে কেন? আগের দিন আমার কাছ থেকে মুরগির মাংস কিনলো, আর এখন মদ কিনছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এর মালিকটাকে ধরে ভালো মতো পেটাতে হবে। একটা বাচ্চা মেয়েকে দিয়ে এসব করাচ্ছে। টুসির মদ কেনা হয়ে গেলে সে আবার তাড়াহুড়ো করে চলে যায়। স্বপ্না কিছু না ভেবেই তার পিছু করা শুরু করে। সে টুসিকে অনুসরণ করতে করতে তার মালিকের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে জানালা দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। সে ঘরের ভেতরে পলাশ এবং অমলবাবুকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। উফ, অমল বাবু, কত মাস পর যে বাইরের খাবার খাচ্ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। পুলিশকে টাকা খাইয়ে তো 3 বছরের সাজা সোজা 1 বছরে নামিয়েছি। এই টুসি, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? যা গ্লাসে মদ ঝাল, আর আগের দিন যে রতনের দোকান থেকে মাংস কিনে আনলি সেইগুলো দিয়ে পকোড়া বানিয়ে আন, যা। টুসি পলাশের কথা শুনে রান্নাঘরে চলে যায়। তা অমল বাবু, আপনার মুরগির ফার্মের ভালোই ব্যবসা হচ্ছে তো বলুন? দেখি আর কিছুদিন যাক, আমি আবার ওই রতনের বউয়ের মাংসের দোকান বন্ধ করিয়ে নিজেই মুরগির মাংসের দোকান দেবো।
তা যা বলেছো, ওই রতন মুরগির ফার্ম তৈরি করেছিল বলে আমার মুরগির ফার্মের তো ব্যবসা শেষ হয়ে গিয়েছিল। সব মাংসের ডিলাররাই ওর ফার্ম থেকে মুরগি কিনতো। সেই জন্যই তো আমি তোমার সাথে ফোন দিয়ে ওর মুরগির ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমার ব্যবসাও বাড়ে আর তোমাদের মুরগির দোকানের মাংস বিক্রি হয়। কিন্তু দেখুন কি থেকে কি হয়ে গেল, মাঝখান দিয়ে ওই রতনের বউ মাংস বিক্রি করে নিজের লাভ তুলে নিচ্ছে। এই ঘটনা শুনে স্বপ্না ভীষণ অবাক হয়ে যায়। টুসি তাদের সামনে চিকেন পকোড়া আর মদের গ্লাস নিয়ে আসে। আমার এত বড় ক্ষতি করে এখন মদ আর মুরগির মাংস গেলা হচ্ছে, আর একটা বাচ্চা মেয়েকে চাকর বানিয়ে রেখেছে। আমি এক্ষুনি পুলিশকে এই বিষয়টা জানাবো, কিন্তু আমার কাছে তো ফোন নেই। এই নাও ফোন, আমার কাছে আছে। স্বপ্না টুসিকে দেখে চমকে ওঠে। এই বদমাইশ লোকটা আমাকে অনেক জ্বালাতন করে, আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাকে চাকর বানিয়ে রেখে দিয়েছে। স্বপ্না পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। তারা সেই মুহূর্তেই পুরো ফোর্স নিয়ে পলাশের ঠিকানায় চলে আসে। তারা পলাশ এবং অমলবাবুকে গ্রেপ্তার করে। শয়তান, আমার এত বড় ক্ষতি করে তুই আবার এই গ্রামে এসে গা ঢাকা দিয়েছিস। তোর যেন মৃত্যুদণ্ড হয়। যান, এদের ধরে নিয়ে যান, এরা যেন জীবনে ছাড়া না পায়। পলাশ এবং অমলবাবুকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। শহরের সবচেয়ে বড় জেলে তাদেরকে বদলি করে দেওয়া হয়। স্বপ্না টুসিকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে এসে রাখে এবং সে টুসির সমস্ত দায়িত্ব গ্রহণ করে। এইভাবেই স্বপ্না মুরগির মাংস বিক্রি করে নিজেদের সংসার চালিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।